তো বন্ধুরা, তোমরা যে সামনে দেখতে পাচ্ছ হোগলা বনের সারি, তো এই হোগলা বনের পাশেই আছে একটা পুকুর, যে পুকুরে আসতো বাঘ নদী সাঁতরে জল খেতে। আর এমনই ঘটনা ঘটে আমাদের এই সুন্দরবনের গ্রামগুলিতে। তো সেরকমই ঘটনা আজ তোমাদের সামনে তুলে ধরবো। তো কতটা ভয়ানক দেখো এই হোগলা বনের জঙ্গল। তো এখান থেকে হোগলা ফলগুলো দেখা যাচ্ছে, আর এখান থেকে এতটাই ঘন যে দূর থেকে দেখে বোঝাই যায় না যে এতটা মানে ভিতরে কিছু আছে কিনা। তো এই ভয়ানক জায়গায় আমরা চলে গেছিলাম। তো আজকেই তোমাদের দেখাবো আমাদের এই পর্বে হোগলা বনের সারিতে কতটা ভয়ঙ্কর। তো দেখতে থাকো, সঙ্গে থাকো। পুকুর আছে, এখানেই বাঘ জল খেতে এসেছিল। হোগলা বাগানটা দেখেই বুঝতে পারছো কতটা ঘন। নমস্কার বন্ধুরা, আমি নন্দিতা, এসএন সিম্পল ব্লগে নতুন একটা পর্ব নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। আর আজ এসেছি আমাদের সুন্দরবনের প্রজাপতিখিরি নামক জায়গায়। তো এখান থেকে দেখো প্রচুর পরিমাণে নৌকোর সারি আছে, আর এখান থেকে প্রচুর পরিমাণে মাছ শহরের দিকে যায়। অনেক নৌকোর সারি আছে, এই নৌকোগুলো দিয়ে মাছ ধরা হয়, তারপর সেই মাছ শহরের উদ্দেশ্যে যায়। তো এখান থেকে নদী কাছে নয়, তবে নদীর পাশে সরু যে শাখা নদীগুলো আছে, সেই শাখা নদীগুলো থেকে এই নৌকোগুলো এসে পাশে ভিড়ায়। তো চলো আমরা নদীর কাছে যাবো। আর এখানে প্রচুর পরিমাণে জালগুলো রাখা আছে, তো মাছ ধরে রাখা কিছু কিছু জাল নৌকোর উপরেও আছে। চলো, তো আমরা নদীর পাশেই দাঁড়িয়েছিলাম। আর এপারটা দেখো পুরো গ্রামে যেমন সবুজ ধান ক্ষেত দেখা যাচ্ছে, তার পাশে খড়ের ঘর, সেগুলো ছাওয়াও হচ্ছে। আর দূরে দেখো ওই যে নদী বাঁধ, তো নদী বাঁধের ওখানেই যাব আমরা, আর সব কিছুই দেখতে পাবে ব্লগটার মধ্যে। আর এখান থেকেই পাখির কলরব শোনা যাচ্ছে। আর গায়ে সামনে থেকে যে সরু শাখা নদীটা কেমনভাবে এসেছে দেখো নদীর মাঝ বরাবর। এরকমই জায়গায় গভীর জঙ্গলে এমন খাড়িগুলো থাকে যেখানে প্রচুর পরিমাণে বাঘ দেখা যায়, যেগুলো গভীর জঙ্গলে। এগুলো আমরা দাঁড়িয়ে আছি লোকালয়, তো এখানে অতটা বাঘের ভয় নেই। তো এখান থেকেই সেই মানে অনুভূতিটা আমরা যেমন অনেক ফোন বা টিভির আরও সংবাদের মাধ্যমে যেসব যে খাড়িগুলো দেখতে পাই, যে গভীর জঙ্গলের মধ্যে দিয়ে যেমন খাড়ি, তা সেই খাড়ির মধ্যেই দেখাচ্ছে। তোমরা দূর থেকে কেমন দেখতে পাবে জানি না। আর নদীর পাশে দেখো অনেক গাছের সারি, বড় বড় গাছ, বান গাছ, গেওয়া গাছ থেকে শুরু করে নানান ধরনের গাছ, যে গাছগুলো বেশি অংশ নদীর পাশে থাকে। আর এখান থেকে দেখো ইটের রাস্তা, তো ইটের রাস্তাটা এতটাই খারাপ, দেখলেই তোমরা বুঝতে পারবে। এতটাই মানে ইটগুলো দেওয়া হয়েছে, কিন্তু নদীর পাশে, তো নদীর পাশে যে মাটিগুলো, রাস্তার মাটিগুলো ধসে গেছে, সেই কারণে ইটগুলো এমন হয়ে গেছে। আর এর পাশেই বাড়িঘর আছে একদম রাস্তার পাশ বরাবর। এখান থেকে বেশি অংশ মানুষ, তোমাদের আগেই বললাম যে মাছ ধরে। চলো দেখো ঘন জঙ্গল। তো আমরা নদীর যে দূর থেকে নদীর যে উঁচু বাঁধ দেখতে পাচ্ছিলাম, তো সেই বাঁধের উপরেই দাঁড়িয়ে আছে। এটা হচ্ছে পাকা করা, এর পাশেই একদমই নদী। তো তারপরে মাটি আছে, মাটির রাস্তা, তারপর আমরা ওই পাশটায় যাব। তো এখানে মাছ ধরে সব শুকনো করতে রাখা আছে, অনেক ধরনের মাছ, একরকম নয়। নদীতে অনেক প্রকার মাছ পড়ে, সব তো বিক্রি হওয়া সম্ভব না, তো কিছু কিছু রোদে দিয়ে শুকনো থাকে, পরে এই মাছগুলো খাওয়া হয় বা অন্য দিকে রপ্তানিও করা হয়। চলো আমরা এখন সামনের দিকে যাব।
আমরা নদীর কাছেই চলে এসেছি। আর এই যে সামনে যে ঘরটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আড়ত। মাছ ধরে এখানে আগে রাখা হয়, তারপর দূর দূরান্তে নিয়ে যাওয়া হয়। তো আমরা এখন নদীর পাশেই চলে এসেছি, আগেই বললাম। তো একদমই কাছে যাবো এবার। এখন একদমই ভাষা তো এখন আমরা এসেছি ভাটার সময়। তো জোয়ারের সময় নদীর একটা অন্যরকম রূপ। এই পর্যন্তই জল থাকে, কিন্তু এখন যেহেতু ভাটার সময়, তো ভাটার সময় নদীর কতটা গভীরতা তা দেখলেই বোঝা যাচ্ছে, কতটা পরিমাণ জল নিচে নেমে গেছে। এগুলো আবার যখন জোয়ারের সময় হবে আবার এ পর্যন্ত উঠে আসবে। এটা ভরা কোটাল, ভরা কোটালে নদীর জল যেমন বাড়ে তেমনই ভাটার সময় কমে যায়। আর এমনি মরা কোটালগুলো জল মাঝামাঝি থাকে, মাঝামাঝি পরিমাণ। তো দূর থেকেই দেখা যাচ্ছে এই যে বাঁশের খাঁচা খাঁচা মতো করা আছে, এগুলো হচ্ছে মাটি যে ধসে যায় সেই রোধ করার জন্য প্রত্যেকটা নদীর পাশে পাশে দেওয়া থাকে। তো পাশেই দেওয়া থাকে, সেগুলো ভেসে ভেসে সব নদীর আরও ভিতরে গভীরের দিকে চলে যায়। তো বিদ্যাধরী নদী অনেকটাই পরিমাণ গভীর, তো সেই জন্য এখান থেকেই দূর থেকেই বোঝা যাচ্ছে যে গভীরতাটা কতটা। আর এখান থেকে পাড়ে দেখা যাচ্ছে, আর সামনেই পঞ্চমুখী নদী। আর নদীর মধ্যে যে ড্রামগুলো দেওয়া আছে, এইগুলো কিন্তু সবই জাল দেওয়া আছে। জালের উপরে ড্রামগুলো ভাসানো আছে, যাতে যে যার জাল সে নিজে বুঝতে পারে। তো সেই কারণেই। আর এখান থেকে নৌকোতে কিছু কিছু মাছও জালের মধ্যে করে তুলে নেওয়া হচ্ছে, যেহেতু ভাটার সময় জল কম আছে সেই কারণে। তো বন্ধুরা, দূর থেকে দেখো একটা জঙ্গল দেখা যাচ্ছে, যে জঙ্গলটা বিদ্যাধরী নদীর মাঝখান বরাবর অবস্থিত। আর এই যে জঙ্গলটা তৈরি হয়েছে নদীর পলি বালি জমে। আর জঙ্গলটা অনেকটাই দূর থেকে অনেকটাই ভয়ঙ্কর লাগে, তবে অতটা ভয়ঙ্কর নয়। এটা গভীর জঙ্গল নয়, এটা হচ্ছে পাখির জঙ্গল। আর এখান থেকে কাকগুলো দেখো জোয়ারের সময় যে মাছগুলো বেঁধে থাকে সেই মাছগুলোকে ধরছে। আর লাল কাঁকড়াগুলো তো অসম্ভব সুন্দর দেখতে, যেগুলো ছোটাছুটি করছিল আমাদের দেখে নদীর চরে। আর মেঘগুলোকে দেখো অসাধারণ লাগছে দেখতে। বাঁধটার উপর দাঁড়িয়ে আছি, এটাই হচ্ছে নদীর আসল বাঁধ। তো সেই বাঁধটাই এখন দূরে গিয়ে বানানো হয়েছে, যে উঁচু পাকা ব্লকগুলো দিয়ে যে বানানো, ইট দিয়ে যেগুলো বানানো, তো সেইগুলোই হচ্ছে এখন দূরে গিয়ে বানানো হয়েছে। নদীর পাশে আছে তো, আর প্রচুর পরিমাণে ধসে যায় এখানে যে আগে অনেক পরিমাণ গাছ ছিল। আমরা যখন এসেছিলাম আগে ব্লকগুলো করতে, তখন প্রচুর গাছ ছিল, যে গাছগুলো এখন ভেসে ভেসে নদীর দিকে ভেঙে ভেঙে চলে গেছে। তো সেই জন্য এই বাঁধও ভেঙে যাচ্ছে। সে কারণেই দূরে একটু উঁচু ধরনের মাটি ফেলে উঁচু ধরনের বাঁধ করা হয়েছে। আর নদীতে নামার জন্য দেখো সুন্দর ব্যবস্থা করা হয়েছে, কিন্তু কতটা কি থাকছে, অনেকটাই লম্বা করা হয়েছিল, কিন্তু মাঝখানে সামনের দিক থেকে অনেকটাই ভেঙে চলে গেছে। আর এখান থেকে দেখো গেঁয়ো গাছের সারি। আমরা এখন একটু দূরে যাব। এখান থেকে যে সরু, বলছি তো নদী বাঁধ, কিন্তু নদী বাঁধ ভেঙে এমনই সরু রাস্তা যে হেঁটে যাওয়া সম্ভব হচ্ছে না। চলো। আর এই যে উঁচু জায়গাটা, এর পাশে যে নৌকোগুলো নদীতে ছাড়া হয়, মানে নদীতে দেওয়া হয়, সেই নৌকোগুলো যখন বানানো হয় এখানেই বানানো হয়। এখান থেকে বানিয়ে তারপর নদীতে নিয়ে যাওয়া হয়। কিন্তু দেখলে অনেক পরিমাণ নৌকো এখানে, প্রত্যেকটা মানুষেরই প্রায় নৌকো আছে, যে নৌকোর সাহায্যে মাছ ধরে তারা বিক্রি করে। আর মাছগুলো তো আমরা তোমাদের আগেই দেখালাম যে শুকনো করে রাখা হয়েছে। বেশি পরিমাণ মাছ তো বিক্রি হয়ে যায়, কিন্তু যেগুলো বাকি থাকে, যে ছোট ছোট মাছগুলো, সব তো বাজারে বিক্রি হয় না, তো সেগুলোই শুকিয়ে রাখা হয়। অনেকে শুটকি মাছ হিসেবে বিক্রি করে, অনেকে বাড়িতেও রেখে দেয় পরে খাওয়ার জন্য, রান্না করে খাওয়ার জন্য তো রাখা থাকে।
আর এই যে উঁচু যে বাঁধটা আছে করা, এটা হচ্ছে পাইলিং করা আছে এই বাঁধটা। তো এই বাঁধটা অনেকটা দূর পর্যন্ত দেখো এখান থেকে, এগুলো একদমই সোজাসুজি নদীর পাশ বরাবর, কিন্তু নদীর যে গা ঘেঁষে নয়, নদীর এপারেও মাটির বাঁধ আছে। তোমাদের দেখালাম আগের যেখানে আমরা দাঁড়িয়েছিলাম। এখন নদীর এই যে উঁচু বাঁধের পাশে এটা সোজা সরাসরি বিদ্যাধরী নদীর গা বেয়ে অনেকটা দূর পর্যন্ত চলে গেছে, যেটা কিছু যেই সব জায়গায় বেশি ভাঙন, তো সেই জায়গাগুলোতেই এই উঁচু উঁচু বাঁধগুলো করা হয়েছে। এই উঁচু বাঁধ দেওয়ার কারণেই এর পাশে যে বাড়িঘরগুলো রক্ষা পেয়েছে, কারণ প্রত্যেকটা বছর যে ঘূর্ণিঝড়গুলো আসতে জলোচ্ছ্বাসগুলো হয়, তো তার কারণে প্রচুর পরিমাণে বাঁধ ভেঙে যায়। বাঁধ ভাঙার কারণে জলের যে জলোচ্ছ্বাস হয়, সে কারণে বাড়িঘর তো ক্ষতি হয়, তার সঙ্গে যে জমিগুলো আছে ধান জমিগুলো সেগুলোও নষ্ট হয়। এই উঁচু বাঁধের উপরে উঠলেই দেখা যাবে যে নদীর বাঁকটা কতটা পর্যন্ত গেছে। আর এটার বাঁকটা দেখলেই বোঝা যাবে যে কতটা দূর পর্যন্ত, মানে নদীটা তো সরাসরি সোজা যায় না, নদী আঁকা বাঁকা পথেই চলে আমরা জানি। তো তেমনই এখান থেকেই এই উঁচু বাঁধের উপর উঠেই দেখা যাচ্ছে নদীর কতটা বেঁকে বেঁকে গেছে। আর এর সামনে যেহেতু বঙ্গোপসাগর, আর নদীর এই বাঁকের কারণে এইখানটায় এসে সমস্ত জলের চাপটা এই পাড়টাই এসে পড়ে। তো সেই ঢেউয়ের কারণে মানে জলের যে জলোচ্ছ্বাস হয় বা ওই ঢেউ হয় প্রচুর পরিমাণে, তো সেই জন্যই এই পাশের দিকটা ভাঙনকুল। তো সেই ভাঙনের কারণেই এই বাঁধটা নির্মাণ করার। এপারেই প্রচুর ধানের জমি আছে, বাড়িঘরও আছে। তবে এখান থেকে মানুষ একটু দূরের দিকে থাকে, যেহেতু প্রত্যেক বছরই ভাঙে, এবছর নতুন এইটা তৈরি হয়েছে। তো সেজন্যই আগের থেকেই রাস্তার যে ইটের রাস্তাটা তোমরা দেখলে প্রচুর পরিমাণে খারাপ থাকার একটাই কারণ, নদীর পাশে যেহেতু সবসময় জলের যে চাপ আসে, তো সেই কারণেই যে মাটিগুলো ধসে পড়ে যায়, সেজন্য ইটের রাস্তাও ঠিকঠাক থাকে না। তো সেই কারণে নদীর ধারে থাকাটা অনেকটাই রিস্কের ব্যাপার। থাকার তো সুবিধা আছেই, কিন্তু অনেকটাই অসুবিধা তো থাকেই। তো বন্ধুরা, নদীর পাশাপাশি এমন একটা জায়গা দেখলাম যেটা অনেকটাই ভয়ঙ্কর লাগলো আমাদের কাছে। তো দেখো, এই যে হোগলা বাগান, যেখানে আমরা জানি সুন্দরবনের হোগলা বাগানে যেখানে বাঘ থাকে, তো সেই হোগলা বাগান আজকে আমাদের চোখে পড়েছে। আর এতটাই ভয়ঙ্কর লাগছিল যে তোমাদের সামনে না তুলে ধরে পারলাম না। তো হোগলা বাগানের দেখো এই যে হোগলা ফল, এগুলো থেকে অনেক উপকার তো আছেই, আর তার থেকে ভয়ঙ্কর বিষয় এখানে বাঘ লুকিয়ে থাকে। তো এখানে এই যে একটা পুকুর আছে, তো এই পুকুরেই নাকি আগে বাঘ জল খেতে আসতো। যেহেতু এগুলো সবই সুন্দরবনের যে প্রত্যন্ত যে গ্রামগুলো, আগে সুন্দরবনের জঙ্গল কেটেই মানুষ বসবাস করেছে, তো সেই কারণেই। আর আমাদের তো ভয় লাগছিল, আর এতটাই অন্ধকার হয়েছিল যে জঙ্গলের ওই ঘোগলা বাগানের মধ্যে, যে সত্যিই ভয়ানক বিষয়। তো সেটাই তোমাদের সামনে তুলে ধরলাম। আর দেখতে থাকো, অনেকটাই দূরে এগিয়ে যেতে পারতাম, কিন্তু অনেকটাই বেলা পড়ে এসেছিলো, সেই জন্য ভয় লাগছিল, যেহেতু অনেকটা দূর আমাদের বাড়ি থেকে। আর এই যে হোগলা ফলগুলো, এগুলো তো বালিশ তৈরি করা যায়, আর যে বালিশটা অনেকটাই নরম, বালিশের তুলো বলতে পারো। আর অনেক কাজেও লাগে, যেমন এইগুলো কেটে শুকনো করে জ্বালানি রূপেও কাজে লাগে, নানান ধরনের কাজে লাগে এইগুলো। তো বন্ধুরা, সুন্দরবনের গ্রামগুলি অনেকটাই সুন্দর, আবার অনেকটাই ভয়ঙ্কর, সেটাই তুলে ধরলাম ভিডিওর মাধ্যমে। অনেক রকমই চিত্র সামনে আসে, সব কিছু তোমাদের কিছু অংশ তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করি আমার ভিডিওর মাধ্যমে। তো যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, আর যারা নতুন আছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আরও সুন্দর সুন্দর ভিডিও তোমাদের জন্য আসছে, প্লিজ দেখতে থেকো, আর সঙ্গে থেকো, আর সাপোর্ট করো। টাটা।